নমস্কার বন্ধুরা, আজ আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি মাধ্যমিকের একটি খুবই উল্লেখযোগ্য কবিতা, প্রলয় উল্লাস। এই কবিতাটি প্রসঙ্গে প্রথমেই বলে রাখি, এই কবিতাটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং খুবই জটিল। মাধ্যমিকের ছাত্রছাত্রীদের কাছে এই কবিতাটির প্রশ্নের উত্তর লেখা খুবই কঠিন বলে মনে হয়। তাই এই প্রলয় উল্লাস কবিতা থেকে যে কোনো প্রকারের প্রশ্নের উত্তর লেখার যে কৌশল, সে বিষয়ে আজকে আলোচনা করব। তাই প্রথমেই বলবো, যে সমস্ত ছাত্রছাত্রীরা এবার মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য তো খুব গুরুত্বপূর্ণ আছেই, এবং পরবর্তী বছরের জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখছো তাদেরকে অবশ্যই আবেদন করব, পুরো ভিডিওটা বিনা স্কিপ করেই পুরো ভিডিওটা দেখো এবং প্রয়োজনীয় তথ্যগুলো তোমরা খাতাতে লিখে নিও। কারণ আজকের এই ভিডিওতে আমি চেষ্টা করব সবচেয়ে সহজভাবে প্রলয় উল্লাস কবিতার বোঝানোর এবং এই কবিতা থেকে যাবতীয় প্রশ্নের উত্তর যেন খুব সহজে লেখা যায় সে বিষয়ে আলোচনা করব। প্রথমে এই কবিতা সম্পর্কে কয়েকটি কথা বলবো, তারপরে এই কবিতা থেকে বড় যে কোনো প্রশ্নের উত্তর কিভাবে লেখা যাবে সেই বিষয়ে কৌশলগুলো আমি বলে দেব, এবং তোমরা খুব সহজেই সেগুলো খাতাতে নোট করে নিতে পারবা। আর কি, শেষে এই ভিডিও শেষে অবশ্যই কবিতাটি লাইন ভিত্তিক আলোচনা করে তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সুবিধা করে দেব। সময়টা 1922 খ্রিস্টাব্দ। এই সময় সারা ভারতবর্ষ জুড়ে পরাধীনতার শৃঙ্খল থেকে ভারত মাতাকে উদ্ধারের জন্য চারিদিকে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন বৈপ্লবিক আন্দোলন ঘটছে। কিন্তু কবি দেখছেন যে ভারতবর্ষের একাংশ তখন যখন বৈপ্লবিক আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে, ঠিক অন্য প্রান্তে প্রচুর সংখ্যক মানুষ কেবলমাত্র ইংরেজের শাসনে অত্যাচারে অতিষ্ঠ হয়ে কষ্ট করে জীবনযাপন করছে, কিন্তু কোনো প্রকার তারা আন্দোলনে যুক্ত হতে চাইছে না, তারা ভয় পাচ্ছে। তো কবি এই ধরনের মানুষগুলোর প্রতি বলেছেন যে তোমরাও এগিয়ে আসো এবং একজোট হয়ে জোটবদ্ধ হয়ে এই ইংরেজ শাসকের বিরুদ্ধে প্রতিবাদের আন্দোলন গড়ে তোলো। কারণ কবি বুঝতে পেরেছিলেন সশস্ত্র আন্দোলন ছাড়া কোনোভাবেই এই ইংরেজ সরকারকে ভারত ছাড়া করা যাবে না, বা ভারতবর্ষের স্বাধীন সূর্য কোনোদিনই উদিত হবে না সশস্ত্র বিপ্লব ছাড়া। তাই জন্য কবি এমন কবিতাটির অবতারণা করেছেন। কবিতাটি লেখা হয়েছে 1922 খ্রিস্টাব্দে প্রলয় উল্লাস, এবং এই কবিতাটির যদি সন্ধি করা হয় তাহলে দেখব প্রলয় যুক্ত উল্লাস। প্রলয় কথার অর্থ হচ্ছে ধ্বংস, আর উল্লাস শব্দটির অর্থ হচ্ছে আনন্দ। তাহলে কি হচ্ছে? ধ্বংসের আনন্দ। আমাদের মনে হবে যে এই ধরনের কথা কি করে হতে পারে, ধ্বংসের আবার আনন্দ কীরকম হয় সে বিষয়ে আমি এক্ষুনি আলোচনা করব। তার আগে বলে রাখি, এই প্রলয় উল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত। যে কাব্যগ্রন্থটির অন্তর্গত সেটির নাম হচ্ছে অগ্নিবীণা। এবার কি মনে হচ্ছে নামটা শুনে? বীণা থেকে সাধারণত সুর বের হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে কবির বীণা থেকে সুর নয়, আগুন বেরিয়ে আসছে, অগ্নির স্ফুলিঙ্গ বেরিয়ে আসছে। অর্থাৎ কতখানি তিনি বিদ্রোহ তথা প্রতিবাদের ভাষা এখানে ঢোকাতে চাইছেন, তার নামকরণ থেকে, কবিতা এবং কাব্যগ্রন্থের নামকরণ থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি। এবার বিষয় হচ্ছে, কেন এই কবিকে বিদ্রোহী কবি বলা হয়? কেনই বা তার প্রত্যেকটি কবিতায়, কম বেশি প্রত্যেক কবিতাতে কেন বিদ্রোহের কথা রয়েছে, কেন প্রতিবাদের কথা রয়েছে? আসলে এই সময়টাই ছিল এমনই যে সময়টিতে একটা যুগ পরিবর্তনের আভাস পেয়েছিলেন কবি বুঝতে পেরেছিলেন যে এই ইংরেজ শাসকের, এই সাম্রাজ্যবাদী দলের শাসন আর বেশি দিন ভারতবর্ষে চলবে না। এই ভারতবর্ষ থেকে এদের উচ্ছেদ খুব শীঘ্রই হবে। তাই জন্য তিনি সমস্ত ভারতবাসীকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি যুবশক্তিকে, তরুণ যুবশক্তিকে আহ্বান করেছেন প্রলয়ের আকারে, তোমরা এসো এবং ভারতবর্ষের এই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ো। প্রয়োজনে যদি তোমাদের বলি যেতে হয় তাহলে তোমরা বলি দিবে, নিজের প্রাণের আত্মাহুতি দেবে। তার বিনিময়ে যদি ভারতবর্ষ স্বাধীন হয় তাহলে এই ভারতবর্ষ তোমাকে কোনোদিনও ভুলবে না। এবার কবি কি করছেন? এই তরুণ নবীন সম্প্রদায়কে, মানুষদেরকে, তরুণ বা যুবশক্তিকে যেভাবে আহ্বান জানাচ্ছেন, সেভাবে আহ্বান পাশাপাশি জানাচ্ছেন মহেশ্বর মহাদেবকে তথা মহাকাল শিবকে। শিব আসবে এবং তাণ্ডবের সাথে আসবে। তাণ্ডবের মধ্যে দিয়ে তিনি কি করবেন? ভারতবর্ষের যত জরা জীর্ণ যেখানেই আছে একেবারে দুর্নীতি, অত্যাচার, অন্যায়, সেই সব কিছুকে তছনছ করে ভেঙে দিয়ে যে সমস্ত বিপ্লবীদেরকে অকারণে কারাবন্দি করে রাখা হয়েছে, সেই কারাবন্দি, সেই জেলখানার দরজা ভেঙে দিয়ে এই মহাকাল যেন ভারতবর্ষে একটা নতুন সূর্য, স্বাধীনতার সূর্য উদয় করবেন। এবার বলি, এই কবিতায় কেবলমাত্র অন্যায়, অত্যাচার আর দুর্নীতির বিরুদ্ধেই তিনি স্বর তোলেননি বা কণ্ঠ তোলেননি। তিনি আসলে, কবি আসলে
এখানকার মানুষদের তথা আপামর ভারতবাসীর মন থেকে যে কোনো প্রকার ভয়ে দূরীভূত করার চেষ্টা করেছেন। এই কারণে এই কবিতাটি সার্থক এবং অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। কিন্তু এই কবিতাটি পড়তে গিয়ে অনেক ছাত্রছাত্রীর সমস্যা হবে এই কারণে যে এর ভাষা চয়ন, শব্দ প্রয়োগ, এর শব্দগুলো আরবি ফার্সি থেকে অনেক শব্দ নেওয়া, এবং এই কবিতাটি কেবলমাত্র বাংলা ভাষার উপর ডিপেন্ড করে হয়নি, বাংলা শব্দ ভাণ্ডার থেকে কেবলমাত্র যে বাংলা শব্দ নিয়েছেন তা নয়। এই কারণে একটু জটিল বলে মনে হবে। কিন্তু এইবার আমি এই সামান্য আলোচনার পরেই কিন্তু এবার কৌশল করে দেখিয়ে দেবো যে কীভাবে এই টপিক থেকে বা এই কবিতা থেকে যে কোনো প্রকারের প্রশ্নের উত্তর দেওয়া খুব সহজ। তো স্টুডেন্টদের জন্য বলবো যে তোমরা অবশ্যই খাতা কলমে নোট করে নাও এবং এই পদ্ধতিটাকে সবসময় মনে রাখার চেষ্টা করবা, বারবার প্র্যাকটিস করবা, তাহলে অবশ্যই তোমাদের যে কোনো ধরনের সমস্যা প্রলয় উল্লাস কবিতা থেকে আর থাকবে না। তাহলে সময় নষ্ট না করে আমরা পুরো ভিডিওটা দেখে সেটিকে বোঝার চেষ্টা করি এবং তারপর টেক্সটটিকে লাইন ভিত্তিক পড়ে বুঝিয়ে দেব। তোমরা দেখতে পাচ্ছ যে বোর্ডের মধ্যে কতগুলো পার্ট তৈরি করা হয়েছে। প্রথমে লেখা হয়েছে প্রলয় উল্লাস, এটি কবিতার নাম। কবিতাটি লেখা হয়েছে 1922 খ্রিস্টাব্দে। কবিতাটি লিখেছেন বিদ্রোহী কবি নজরুল ইসলাম, আর এই কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের থেকে সংগৃহীত। এর পরের যে বিষয়টি আমি যেভাবে বলেছিলাম যে এই কবিতা থেকে প্রশ্নের উত্তর লেখা একটু কঠিন বলে মনে হবে, তাই জন্য প্রথমেই আমি কৌশলের দিকে যাচ্ছি, কিভাবে বিষয়টাকে আয়ত্ত করা যাবে খুব সহজে, সেই বিষয়টি তোমাদের ধারণার মধ্যে আনতে চাইছি। তো যারা ভিডিওটা দেখছো তারা সম্পূর্ণ ভিডিওটা দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং এই মুহূর্তে খাতা কলম নিয়ে এইভাবে স্ট্রাকচার তৈরি করে যে অংশগুলো বা উপাদানগুলো আমি দেব সেগুলো এখনই নোট করে নাও এবং সেই যেভাবে বলছি সেভাবে তোমরা বোঝার চেষ্টা করো। এখানে 5টি পার্ট করেছি, যেহেতু আমরা জানি যে কি মাধ্যমিকে বড় প্রশ্ন সাধারণত 5 নম্বরের আসেই। 5 নম্বর প্রশ্নের উত্তরের জন্য তোমার 5টা পয়েন্টের প্রয়োজন হবে বা 5টি বিশেষ উপাদানের প্রয়োজন হবে, যে কারণে তোমার পুরো কবিতাটা, যেহেতু এই কবিতাটি খুব বড় কবিতা তাই জন্য বলছি বিশেষ উপাদান বা শব্দ দ্বারা তোমরা মনে রাখতে পারবে। বিষয়টা হলো কি যে এই কবিতায় যে নামটা রয়েছে প্রলয়, এই প্রলয়কে কেন্দ্র করে তুমি সম্পূর্ণ প্রশ্নটি বা সম্পূর্ণ কবিতাটির সারসংক্ষেপ মনে রাখতে সুবিধা হবে তোমার। যেভাবে ব্যাপারটা আমি বললাম একটু আগে যে কবি একটি প্রলয়কে আহ্বান জানিয়েছেন, বাস্তবে কবি কোনো প্রলয়কে আহ্বান জানাননি, কবি একটি বৈপ্লবিক আন্দোলনকে আহ্বান জানিয়েছেন। আসলে কবি চাইছেন যে ভারতবর্ষে সম্মিলিত একটি গণ আন্দোলন হোক, যার কারণে ভারতবর্ষ থেকে ইংরেজ শাসন শেষ হবে আর ভারতবর্ষে একটি স্বাধীনতার নতুন সূর্য নতুন করে উদিত হবে। এই কারণে কবি প্রলয়ের আহ্বান জানিয়েছেন। আহ্বান মানে প্রলয়কে চাইছেন যে প্রলয় আসুক। এরপরে দেখবো আমরা প্রলয়কে আহ্বান করার পর কবি দেখতে পাচ্ছেন যে প্রলয়ের আগমন ঘটেছে। কিভাবে প্রলয়ের আগমন ঘটছে সেটা আমরা আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখবো যে প্রলয়ের বেশভূষা কেমন, অর্থাৎ প্রলয়কে দেখতে কেমন লাগছে, সে কোন বেশভূষা দিয়ে সঙ্গে নিয়ে আসছে সঙ্গে। এর পরের বিষয়টা হবে প্রলয়ের স্বরূপ, অর্থাৎ যে প্রলয়টা আসবে সেই প্রলয়কে দেখতে কেমন লাগবে, তার মধ্যে আসলে কি রয়েছে। আর শেষটা হচ্ছে প্রলয়ের প্রয়োজনীয়তা, বা এই ক্ষেত্রে তোমার মনে হতে পারে অন্য টপিক লিখবে বা অন্য পয়েন্ট তৈরি করবে, যেমন প্রলয়ের প্রয়োজনীয়তা বা প্রলয়ের তাৎপর্য বা এই কবিতাটির গুরুত্ব কোথায় বা এই কবিতাটির নামকরণ কতখানি সার্থক হয়েছে, অথবা এই কবিতায় কবির যেভাবে মানবিক সহৃদয়তার পরিচয় পাওয়া গেছে সেটি আলোচনা করো। এই ধরনের প্রশ্নের উত্তর, যাবতীয় প্রশ্নের উত্তর তুমি কিন্তু এখান থেকে তৈরি করতে পারবে। তাহলে প্রথম জায়গাতে আসি আমরা, প্রলয়ের আহ্বান কিভাবে করেছেন, অর্থাৎ কবি কি চেয়েছেন, কিভাবে আহ্বান করেছেন প্রলয়কে, সেটা আমরা দেখব। এখানে কতগুলো বিষয় খুব মন দিয়ে শোনো। সেটা হচ্ছে কি, কবি দেশের তরুণ বিপ্লবীদেরকে সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। কাদেরকে? তরুণ বিপ্লবী, দেশের তরুণ বিপ্লবীদেরকে আহ্বান জানিয়েছেন। দেশের তরুণ বিপ্লবীদেরকে আহ্বান জানিয়েছেন তারা যেন সংগ্রামে অবতীর্ণ হয়। এর পাশাপাশি কি করেছেন? প্রলয় সৃষ্টির জন্য কবি মহাকালকে আহ্বান জানিয়েছেন। মহাকালটাকে আমরা জানি, মহাকাল হলো মহাদেব বা শিব, শিব দেবতাকে তিনি কিন্তু এখানে আহ্বান জানিয়েছেন। এরপরে তিনি বলছেন যে এই যে প্রলয়কারী মহাকাল আসবেন, এই প্রলয়কারী মহাকাল কিন্তু একদিকে হবে রক্ষক, আরেকদিকে হবে সংহারক।
আমরা জানি যে শিব ঠাকুর যেভাবে রক্ষা করেন সেইভাবে তিনি সংহারও করেন, অর্থাৎ ধ্বংসও করেন। আসলে শিব কিন্তু হচ্ছেন মৃত্যুর দেবতা। মৃত্যুর দেবতা কি করছে, একদিক থেকে যেভাবে তিনি রক্ষা করছেন সেইভাবে আরেক দিক থেকে তিনি সংহার করছেন। তাই কবি আরও একটি কথা বলতে চাইছেন যে এই মহাকাল এসে সমাজের বুকে ধ্বংস নামাবে। প্রথমে ধ্বংস নামাবে। আমরা তো জানি যে কোনো ধ্বংসের পরে একটি নতুন সৃজন হয়, তাই ধ্বংস নামাবে প্রথমে, আর তারপরে সেই ধ্বংস স্তূপের উপরেই কিন্তু নতুন করে কিছু সভ্যতার সৃজন ঘটাবে বা সৃষ্টি করবে। তাই জন্য নবরূপায়ণ। তাহলে বিষয়টি প্যারাটা কিভাবে তৈরি হবে বা এই পয়েন্টের উত্তরটা কিভাবে তৈরি হবে? প্রথম অংশটা হচ্ছে কবি প্রলয়ের আহ্বান জানিয়েছেন। কিভাবে কবি প্রলয়কে আহ্বান জানিয়েছেন? তিনি দেশের তরুণ বিপ্লবীদেরকে সংগ্রামে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি কি করেছেন? মহাকালকে প্রলয়ের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি জানেন, কবি জানেন, মহাকাল হচ্ছে একাধারে রক্ষক আবার একাধারে সংহারক। তিনি এক হাতে যেমন ধ্বংস করেন, অন্য হাতে তেমন সৃষ্টি করেন বা নবরূপায়ণ করেন। এইটুকু লিখলেই হবে। এর পরের অংশটা কি? প্রলয়ের আগমন। আচ্ছা, এই কবিতায় আমরা দেখতে পাবো প্রলয় কিভাবে আসছে। তা কবি যখন প্রলয়কে আহ্বান করলেন, ডাকলেন, এবার প্রলয় আসছে। এবার প্রলয়টা কিভাবে আসছে? কালবৈশাখীর ছদ্মবেশ নিয়ে আসছে। কালবৈশাখীর মতো করে, কালবৈশাখী, এই কবিতাতে কিন্তু বৈশাখী শব্দটা পাবো আমরা, কেমন? কালবৈশাখী রূপ নিয়ে বা কালবৈশাখীর মতো করেই প্রলয়টা আসছে। আর সে আসছে যখন, তখন কিভাবে আসছে? তাণ্ডবের নৃত্য করতে করতে আসছে। তাণ্ডব নৃত্য। এই ক্ষেত্রে আরো একটি বিষয়, কালবৈশাখী যখন আসবে কবি অনুমান করছেন যে তখন ভারতবর্ষে যে সমস্ত বিপ্লবী তরুণরা আসলে সংগ্রামে অবতীর্ণ হয়েছিল, দেশকে স্বাধীন করার জন্য আন্দোলনে যোগ দিয়েছিল, তাদের অনেকজনকেই কিন্তু দেশ থেকে দূরে সপ্তসিন্ধু পারে বা আন্দামান দ্বীপপুঞ্জে সেখানে কিন্তু বন্দি করে রাখা হচ্ছিল। ইংরেজ শাসক কি করছিল? সকল তরুণ বিপ্লবীদেরকে ধরে নিয়ে গিয়ে সেখানে বন্দি করে রাখছিলেন। তাই কবি চেয়েছেন নতুন করে বিপ্লবীরা তৈরি হোক, তারা দল তৈরি করুক, তারা প্রয়োজনে ঝাঁপিয়ে পড়ুক একেবারে এই আন্দোলনে। আর তারা যখন আসবে তখন কালবৈশাখীর মতো তাণ্ডব নৃত্য করতে করতে আসবে। আর সঙ্গে সঙ্গে তারা কি করবে? ওই সপ্তসিন্ধু পারে থাকা ওই যে জেলখানা, সেই জেলখানার যে প্রধান প্রবেশদ্বার, যাকে বলা হয় প্রবেশদ্বার বলা হয় না, তাকে বলা হয় সিংহদ্বার। যে কোনো জায়গায় প্রবেশ করার জন্য যেটা মূল প্রবেশ দরজা, সেই দরজাটাকে বলা হয় সিংহদ্বার। তাই কবি চাইছেন যেখানে অনেক তরুণ বিপ্লবীদেরকে ধরে রাখা হয়েছে তাদেরকে গিয়ে মুক্তি দিতে, এবং এই মুক্তিটা দিতে পারবে দেশের অন্য সমস্ত মানুষেরা, অন্য তরুণ বিপ্লবীরা। তাই তরুণ বিপ্লবীদেরকে তিনি কালবৈশাখী ঝড়ের মতো করে আগমন ঘটাতে বলেছেন, এবং দেখা যাচ্ছে কবিতায় কালবৈশাখীর মতো করে তরুণ বিপ্লবীরা এগিয়ে আসছে। তারা তাণ্ডব নৃত্য করছে, নাচ করছে, তাণ্ডব করছে, ধ্বংস করতে করতে এগোচ্ছে। আর ধ্বংস করতে করতে এগিয়ে দেখা যাচ্ছে তারা সিন্ধু পাড়ে থাকা, সিন্ধু পাড়ের সিংহদ্বার তথা প্রধান প্রবেশদ্বার সিংহদ্বারকে গিয়ে ভেঙে দিচ্ছে। তাহলে এইটুকু আমরা বলতে পারবো, প্রলয়ের আহ্বান করেছিলেন কবি, প্রলয়ের আগমন ঘটলো, কালবৈশাখীর রূপ নিয়ে তাণ্ডব নৃত্য করতে করতে প্রলয় এলো, আর এসে সিন্ধু পাড়ের সিংহদ্বারকে একেবারে তছনছ করে ভেঙে দিচ্ছে। এবার প্রলয়ের বেশভূষা কেমন, অর্থাৎ প্রলয় দেখতে কেমন হবে? প্রথম কথা হচ্ছে প্রলয়ের সাথে সাথে আমরা মহাকালের একটা কথা পেয়েছিলাম, অর্থাৎ শিবের ছবি। এবার যারা যেভাবে তোমরা শিবের ছবিকে মনে রাখতে পারো সেইভাবে মনে রাখার চেষ্টা করো। প্রথম কথা হচ্ছে কি, প্রলয়কে দেখতে মনে হবে মহাকালের চণ্ডরূপ। মহাকালের যে চণ্ডালের রূপ বা মহাকালের চণ্ড রূপ। হাতে লেখা খারাপ হচ্ছে, একটু বোঝার চেষ্টা করবা। প্রলয়ের বেশ কেমন হবে? মহাকালের চণ্ডরূপের মতো। আর তার হাতে থাকবে বজ্র মশাল। আমরা তো জানি মশাল জিনিসটা কি, অন্ধকার রাত্রে যদি আমরা কোথাও যাই তাহলে এক প্রকার মশাল জ্বালাতে হয়। কিন্তু বলছেন যখন প্রলয় আসবে, প্রলয়ের এক হাতে থাকবে বজ্র মশাল, অর্থাৎ সাধারণ আগুন নয়, বজ্র বাজ বা বিদ্যুতের মশাল থাকবে তার হাতে। আর তার বুকের মধ্যে ঝুলবে, সেই প্রলয়ের হাতে থাকবে বজ্র মশাল, আর তার হাতের মধ্যে, তার বুকের মধ্যে ঝুলবে রক্তমাখা কৃপাণ। রক্তমাখা কৃপাণ, কৃপাণ এক ধরনের অস্ত্র।
আর তারপরেই বলছে সেই প্রলয় যখন নিজের চুলের ঝাপট দিবে, অর্থাৎ নিজের কেসের যখন ঝাপটা দিবে, তখন কিন্তু পৃথিবী দুলতে থাকবে। কেস তথা চুল, কেসের ঝাপট, এই ঝাপটে কি হবে, যে পৃথিবী দুলতে থাকবে। আর সে এত জোরে জোরে হাসবে, এত অট্টহাসি করবে যে তার হাসির আওয়াজে, প্রলয়ের হাসির আওয়াজে চারিদিক গোটা পৃথিবী চরাচর একেবারে স্তব্ধ হয়ে যাবে। হাসিতে স্তব্ধ। এরপরে বলছেন কবি যে যখন এই প্রলয় আসবে, তখন যে রথে করে আসবে, সেই রথের ঘোড়া যখন খুব দ্রুত গতিতে ছুটবে, তখন তার পায়ের খুরের শব্দে আকাশ থেকে যেন উল্কাপিণ্ড ছিটকে পড়বে। অর্থাৎ ঘোড়ার অশ্বের খুরের আঘাতে উল্কাপিণ্ড এসে পড়বে মাটিতে, আর পৃথিবীতে বিধ্বংস ঘটাবে। উল্কা পিণ্ড, ব্যাস এইটুকুই হচ্ছে বিষয়। অর্থাৎ এই তিনটি কথা আমরা বলতে পারবো। প্রলয়ের আহ্বান কিভাবে ঘটলো, কবি বললেন যে তরুণ বিপ্লবীদেরকে আহ্বান জানালেন, কবি মহাকালকে আহ্বান জানালেন। আর তিনি জানেন মহাকাল এক হাতে যেমন রক্ষা করে আর এক হাতে সংহার করে। ধ্বংসের পরেই কিন্তু নতুন করে সৃজন হয় আমরা জানি, তাই ধ্বংস যেমন করছেন মহাকাল, তেমনি আবার নবরূপায়নও করবেন। এবার প্রলয়ের আগমন ঘটছে কালবৈশাখীর মতো, তাণ্ডব করতে করতে, তাণ্ডবের নৃত্য করতে করতে, নাচ করতে করতে। আর সে কি করবে, সিন্ধু পাড়ের সিংহদ্বার ভেঙে তছনছ করে দেবে। এবার প্রলয়কে দেখতে কেমন লাগবে, প্রলয়ের বেশভূষা কেমন, প্রথমে বলছে তাকে দেখতে মনে হবে মহাকালের মতো চণ্ডালের রূপ। আর তার এক হাতে থাকবে বজ্র মশাল, আর তার গলায় ঝুলবে রক্তমাখা কৃপাণ। তার চুলের ঝাপটে গোটা পৃথিবী দুলবে। আর তার অট্ট হাসি, মানে ভীষণ চিৎকার করে হাসি, সেই হাসিতে কিন্তু সারা পৃথিবী স্তব্ধ হয়ে যাবে, চুপচাপ হয়ে যাবে। আর সে যে রথে করে আসবে, সেই রথের ঘোড়ার পায়ের যে আঘাত, অশ্বের যে খুরের আঘাত, তাতে কিন্তু উল্কাপিণ্ড এসে পড়বে পৃথিবীতে, চারিদিকে শুধু ধ্বংস আর ধ্বংস হবে। কিন্তু কবি এখানে থামলেন না, কবি আবার ছবি আঁকছেন যে তার বেশভূষা নয়, এবার তার স্বরূপ, অর্থাৎ তার মধ্যে কি কি রয়েছে। তিনি বলছেন প্রলয়ের যে চোখ, সেই চোখের মধ্যে 12টা সূর্যের আগুন একসাথে জ্বলবে। আমরা তো একটা সূর্য দেখি, কিন্তু আমাদের পুরাণ গ্রন্থে, হিন্দু শাস্ত্রে দেওয়া আছে যে 12 মাসের 12 রকমের সূর্য হয়। এখন কবি দেখাতে চাইছেন যে এই প্রলয়ের যে চোখ, এই চোখের মধ্যে কিন্তু 12 রবি একসাথে জ্বলবে। 12 মানে 12, রবি মানে সূর্য। 12 রবি, 12টা সূর্য যেন একসাথে জ্বলবে। আগুন জ্বলতে, ভীষণ আগুনের স্ফুলিঙ্গ ছিটকে যাবে চারিদিকে। আর তিনি কি বলছেন যে এই প্রলয় যেমন একদিক থেকে ভীষণ ভয়ঙ্কর, তেমনই কিন্তু আরেক দিক থেকে পাশাপাশি খুবই মমতাময়। কিভাবে, যেহেতু আমরা জানি মহাকাল মানে শিব হচ্ছে গোটা পৃথিবীর, তথা এই মহাকাল মহাদেব হচ্ছে গোটা পৃথিবীর রক্ষাকর্তা, অর্থাৎ পিতা। তাহলে তাকে তো সন্তানের মতো করে গোটা পৃথিবীকে রক্ষা করতে হবে। তাই গোটা পৃথিবী, বিশেষ করে ভারতবর্ষের সাধারণ মানুষের যে দুঃখ দুর্দশা, তাতে কিন্তু তিনি খুব দুঃখিত হচ্ছেন। তাই জন্য তার চোখ থেকে জল পড়ছে। তার চোখ থেকে যখন জল পড়ছে, তখন সেই চোখের জলের মধ্যে সপ্ত সিন্ধু মানে 7টা সমুদ্র, সপ্ত সিন্ধু যেন দোল খাচ্ছে। কবি অনুমান করছেন যে প্রলয় এখানে, যেখানে যে প্রলয়টি আগমন ঘটেছে, যে প্রলয়ের, তার চোখের মধ্যে 12টি সূর্য দাও দাও করে জ্বলছে, পাশাপাশি তার চোখ থেকে জল পড়ছে। গোটা ভারতবাসীর, গোটা পৃথিবীবাসীর দুঃখ যন্ত্রণার কারণে তার চোখ থেকে জল পড়ছে। তার চোখ থেকে জল পড়ে যখন গালের মধ্যে এসে পড়েছে, এই গালকে আমরা পাবো এই কবিতায় কপল শব্দ অনুযায়ী। কপল শব্দটার অর্থ হলো গাল। কপল বলতে কেউ কপাল ভাববে না। এবার গালের মধ্যে যখন জলের ফোঁটাটা এসেছে, সেই জলের ফোঁটাটার মধ্যে যেন 7 সমুদ্র যেন দোল খাচ্ছে। এরপরে কবি বলছেন, কবি দেখলেন যে তার চোখের আগুন জ্বলছে, কবি দেখলেন যে তার গালের মধ্যে এসে চুপ করে বসে আছে এক ফোঁটা জল। এরপরে কবি দেখতে চাইছেন যে এই মহাকালের মাথার উপরে, অর্থাৎ জটার মধ্যে বসে আছে শিশু চাঁদ। আমরা তো শিশু চাঁদ বলতে বুঝি, শিশু চাঁদ বলতে কি বুঝবো, যে আমরা তো চাঁদ বলতে বুঝি একটা গোল চাঁদ, কিন্তু বাস্তবে চাঁদের অনেকটা অংশ অনেক সময় কাটা বা বাঁকা চাঁদ দেখতে পাই আমরা।
আর আমরা জানি শিবের মাথায় বা জটায় কিন্তু একটা ছোট্ট করে বাঁকা চাঁদ কিন্তু বসে থাকে। কবি এখানে সেইটাকে দেখানোর চেষ্টা করেছেন যে প্রলয়ের বা মহাকালের জটার মধ্যে শিশু চাঁদ বসে থাকবে, আর শিশু চাঁদ কি করবে, আলো ছড়াবে। এই আলোটা কি, আর এই আলো ছড়ানোর সাথে সাথে সে কেন হাসবে, এই চাঁদটি কিন্তু মহাদেবের জটাতে বসে হাসছে আর চারিদিকে আলো ছড়াচ্ছে, কারণ সে জানে মহাদেব আসলে যে ধ্বংসটা করছে সেই ধ্বংসটা খুব জরুরি। কারণ এই ধ্বংসের পরেই কিন্তু সমাজে, পুরো দেশে, গোটা পৃথিবীতে একটা নতুন বার্তা পৌঁছবে, স্বাধীনতার বার্তা। মানুষের যেটা প্রাক অধিকার, বাক স্বাধীনতা, মানুষের যে বাঁচার স্বাধীনতা, সেই সমস্ত স্বাধীনতাগুলো পাবে। তাই জন্য শিশু চাঁদ কিন্তু হাসছে আর চারিদিকে আলো ছড়ানোর চেষ্টা করছে। এরপরেই কবি বলছেন যে তার স্বরূপের মধ্যে আরও একটি বিষয় হলো যে এই প্রলয় যখন আসবে, মহাকাল যখন আসবে, তখন মহাকালের যে রথ আসবে, সেই রথ যে চালাবে সারথি, সেই সারথি কিন্তু আসলে কালবৈশাখী ঝড়। আসলে আমরা তো জানি প্রলয় বা কোনো ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা ঘটছে প্রকৃতিতে, তখন তার আগে যে ঝড় তৈরি হয়, এই ঝড়টাই কিন্তু বলে দেবে যে কিভাবে আমাদের এই পরিবর্তন, সমাজে কিভাবে পরিবর্তনটা আসবে। তো কবি এখানে এই পরিবর্তনটাকে ধরেছেন প্রলয় শব্দ অনুযায়ী, এবং এই প্রলয়ের সাথে সাথে সারথি হিসাবে যেন আরও একজন আসছে, সেটার নাম হচ্ছে কালবৈশাখী। আমরা কালবৈশাখী ঝড়ের কথা জানি। এবার এই কালবৈশাখী ঝড় এসে কি করবে, পৃথিবীতে বা ভারতবর্ষে যত জরাজীর্ণ কোনগুলো, যেগুলো মৃতপ্রায়, যে বিষয় সহজে উঠতে পারে না, যে ভাবনা চিন্তা মানুষকে এগিয়ে যেতে বাধা দেয়, সেই সব ভাবনা চিন্তাকে নষ্ট করবে, ভাঙবে, দুমড়ে মুচড়ে নষ্ট করে দেবে কালবৈশাখী। আর প্রলয় তার উপরে এসে ধ্বংসলীলা চালিয়ে দিয়ে তারপরে আবার নতুন করে নবরূপায়ণ বা সৃজন করবে। তাই বলছে এখানে সারথি রূপে কালবৈশাখী। সারথি রূপে কালবৈশাখী যখন আসবে, এবার তিনি বলছেন এই সারথির হাতে তো চাবুক থাকবে। চাবুকটা কীরকম, রক্ত চাবুক। আচ্ছা, এইখানে কাকে চাবুকটা মারবে, ঘোড়াকে। কিন্তু ঘোড়াটা আসলে কি, যে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, তাই তো, জায়গাটি যে পরিবর্তন করছে। আসলে এখানে সময়ের কথা বলা হয়েছে, কাল অর্থাৎ সময় কিন্তু পরিবর্তন হয়, অথচ সময়কে যে কাজে লাগায় সে জানে সময়কে কিভাবে কষ্ট দিয়ে, পীড়া দিয়ে ধীরে ধীরে সময়কে বদলে দেওয়া যায়। তাই জন্য তিনি বলছেন এই সারথির হাতে কিন্তু রক্ত চাবুক রয়েছে, রক্ত চাবুক। ব্যাস, এইটুকু কাজ হয়ে গেল। এরপরে আমরা করব প্রলয়ের প্রয়োজনীয়তা, অর্থাৎ এই প্রলয়ের কতটা প্রয়োজন ছিল, আদৌ প্রয়োজন ছিল কি ছিল না। আমরা তো প্রথমে আলোচনা করেছি যে ভারতবর্ষের প্রচুর তরুণ বিপ্লবীদেরকে সংগ্রামী, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীদেরকে ধরে রাখা হয়েছে বা বন্দি করে রাখা হয়েছে বিভিন্ন জেলে, বা সপ্ত সিন্ধু পাড়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জেলে আটক করে রাখা হয়েছে। এবং কবি বলছেন যে এই সব মানুষগুলো হচ্ছে আসলে দেবতা, ভারতবর্ষের দেবতা, যাদেরকে আন্দামান দ্বীপপুঞ্জে বা সপ্ত সিন্ধু পাড়ে ধরে রাখা হয়েছে। কিন্তু এই দেবতাদেরকে কি করা হবে, ধীরে ধীরে তাদেরকে বলির কাঠে নিয়ে যাওয়া হবে, তাদেরকে কিন্তু মেরে ফেলা হবে। এইভাবে ভারতবর্ষের স্বাধীনতাকে কিন্তু শাসকবর্গ কিন্তু আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু যদি ভারতবর্ষের বাকি তরুণ বিপ্লবীরা, সারা ভারতবর্ষের মানুষ যদি চায়, তারা যদি গণসংগ্রাম করতে চায়, তাহলে কিন্তু এই পরিবর্তন আসবে। আর সেই যজ্ঞ যুগ, অর্থাৎ যুগ কথার অর্থ হচ্ছে বলির কাঠ, যুগ শব্দের অর্থ হচ্ছে বলির কাঠ। এই বলির কাঠ থেকে সহজেই কিন্তু ওই দেবতাদেরকে বাঁচানো সম্ভব হবে। এবং তার জন্য যদি নতুন কোনো তরুণ বিপ্লবীকে ওই বলির কাঠে গিয়ে প্রাণ দিতে হয়, নিজের জীবনকে বা আত্মাহুতি দিতে হয় নিজেকে, তাহলে কিন্তু অবশ্যই পিছনে সরা যাবে না, তাদেরকে সাহস করে এগিয়ে যেতে হবে। কারণ তাদের ছোট ছোট বলিদান কিন্তু একসময় ভারতবর্ষে স্বাধীনতা নিয়ে আসবে। এবং আমরা জানি যে 1922-এর পর থেকে প্রায় 1947-এর মধ্যে কতগুলো সংগ্রাম হয়েছে, এবং ধীরে ধীরে কিন্তু ভারতবর্ষ স্বাধীনতা চরম শিখরে পৌঁছে গেছে, বা ভারতবর্ষ একসময় স্বাধীন হয়েছে। এরপরে তিনি বলছেন যে তোমরা এইসব দেখে ভয় পাবে না। ভারতবাসীরা সহজে ভয় পেয়ে যাচ্ছে এই সংগ্রাম দেখে, অশান্তি দেখে বা আন্দোলন দেখে। তাদেরকে বলছেন কবি যে তোমরা এই ছোট ছোট বিপ্লব করার পর যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, যে ধ্বংসলীলা হচ্ছে, তাতে তোমরা ভয় পাবে না। কারণ প্রত্যেক ধ্বংসের পরে কিন্তু একটা করে নতুন সৃষ্টি হয়। অর্থাৎ ধ্বংসকে দেখে ভয় না পেয়ে কবি
আরও সকলকে সামনের দিকে এগিয়ে যেতে বলছেন। ধ্বংসের পরেই কিন্তু সৃজন হয়, তবে সেই সৃজনটা কীরকম হবে? কবি বলছেন যে কোনো সৃজনের কিন্তু বেদনা থাকে। যেমন মা বা কোনো গর্ভবতী নারী তার সন্তানকে জন্ম দেওয়ার আগে কি ভীষণ কষ্ট পায়, অথচ সে এই কষ্টকে মেনে নেয়, কারণ সে জানে ভবিষ্যৎটা খুব সুন্দর হবে এবং ভবিষ্যতে সে একজন সন্তানের কাছ থেকে জননী বা মা ডাকটি শুনতে পাবে। এই উদ্দেশ্য, এই চরম আনন্দকে পাওয়ার জন্য কিন্তু, এই উল্লাসকে পাওয়ার জন্যই কিন্তু একটা সময় প্রলয়ের প্রয়োজন, বেদনার প্রয়োজন। তাই এই বেদনটা হবে সৃজন বেদনা। এরপরে কবি ধারণা করে নিয়েছিলেন প্রথমেই যে সশস্ত্র বিপ্লব ছাড়া কিন্তু কোনোভাবেই ভারতবর্ষে স্বাধীনতা আসবে না। তাই সশস্ত্র বিপ্লবের জন্যই তরুণ বিপ্লবীদেরকে তিনি আহ্বান জানিয়েছিলেন এবং তিনি বলেছিলেন মহানিশা। মহানিশা মানে হচ্ছে গভীর রাত্রি। গভীর রাত্রির পর কিন্তু নতুন ভোর আসে। আমরা তো জানি সকাল হঠাৎ করে হয়ে যায় না, বা সন্ধ্যার পরে কিন্তু সকাল হয় না, মাঝখানে খুবই গভীর রাত্রি আসে। সেই গভীর রাত্রি পার হয়েই তো ভোর তৈরি হয় বা ভোর আসে। তাই কবি বলেছেন সশস্ত্র বিপ্লবের দ্বারাই কিন্তু এই পরাধীন ভারতবর্ষ থেকে পরাধীনতার অন্ধকার সরে যাবে আর একটা নতুন ভোর আসবে। এই কারণে কবি বলেছেন যে এই ভোটটা যখন আসবে তখন শিওর যে ভারতবর্ষের যত রকম অনাচার, দুর্নীতি, অত্যাচার সব নষ্ট হয়ে যাবে। আর কি হবে? অসুন্দর ভেঙে গিয়ে সুন্দরের প্রকাশ ঘটবে। মানুষের বেঁচে থাকাতে, মানুষের সম্মানের সাথে স্বাধীনভাবে বেঁচে থাকাতেই তো সৌন্দর্য। তাই কবি বলেছেন সমস্ত প্রকার অসুন্দরকে ছেদন করে দিয়ে নতুন করে সুন্দরের বন্দনা করবে এই প্রলয় তথা মহাকাল তথা তরুণ বিপ্লবী। তাই তরুণ বিপ্লবীদেরকে দেখে ভয় না পেয়ে, এই প্রলয় যে আন্দোলনগুলো তৈরি হচ্ছে সেগুলোকে ভয় না পেয়ে সকলে যেন একসাথে জমাট হয় বা ঐক্যবদ্ধ হয়। এবং আমরা যেভাবে জানি বাঙালিদের একটি ঐতিহ্য, যখন কাউকে বরণ করতে হয় তখন প্রদীপ নিয়ে বাড়ির বধূরা বা গৃহের বধূরা কিন্তু তাদেরকে আরতি করে। তাই কবি বলেছেন ভারতবর্ষের সমস্ত নারীদেরকে বা বধূদেরকে যে তোমরা হাতে প্রদীপ তুলে নাও, আর তোমরা একটুও ভয় পাবে না এই প্রলয় বা আন্দোলন দেখে, কারণ সমস্ত প্রলয়ের পরেই একটি সুন্দর দিন আসবে, তাতে কোনো সন্দেহ নয়। আর এই প্রলয়টি আসছে আমাদের ভারতবর্ষের ভালোর জন্য, শুভ দিনের সূচনার জন্য। তাই একে চিনে এই প্রলয়কে সাদরে আহ্বান করো, হাতে তুলে নাও প্রদীপ। অর্থাৎ বধূদেরকে বলল বধূরা যেন হাতে প্রদীপ তুলে নেয়। বধূরা যেন হাতে প্রদীপ নিয়ে সকল তরুণ বিপ্লবীদেরকে বা মহাযোদ্ধাদেরকে বরণ করে নেয়, কারণ এরপরে আসবে যে দিনগুলো, সেই দিনগুলোতে কোনো ভয় পেতে হবে না। তাই সকল মানুষকে তিনি আবেদন করেছেন এই বৈপ্লবিক আন্দোলনের সাথে যুক্ত হতে, যার কারণে ভারতবর্ষ একটি সুন্দর সকাল পেতে পারে। আর এর পথে যে ভয়গুলো আসবে সেই ভয়গুলোকে যেন কেউ এতটুকু ভয় না পায়। তাই জন্য কবিতায় তিনি বারবার বলেছেন যে তোমরা আনন্দে জয়ধ্বনি করো, এবং তোমরা সবসময় মনের মধ্যে মা ভয় শব্দটাকে উচ্চারণ করো। মা ভয়, মা ভয়, এই শব্দটির অর্থ হলো ভয় করো না। মা ভয় শব্দের অর্থ ভয় করো না, ভয় না পেয়ে সংগ্রামে অবতীর্ণ হও। এই ছিল কবিতার আলোচনা। পুরো কবিতাটা হচ্ছে এইখানে কিন্তু ধরা যাবে। প্রথমে প্রলয়কে আহ্বান করছেন কবি, কিভাবে আহ্বান করছেন, তরুণ বিপ্লবী, মহাকাল, রক্ষক, সংহারক আর ধ্বংস সৃষ্টি, এর মধ্যে দিয়ে আমরা লিখতে পারলাম, একটা প্যারা তৈরি করতে পারলাম। দ্বিতীয় টপিকটি হচ্ছে প্রলয়ের আগমন কিভাবে ঘটছে, কালবৈশাখী তাণ্ডবের মধ্যে দিয়ে ঢুকছে আর সিন্ধু পাড়ে সিংহদ্বারকে ভেঙে দিচ্ছে। এরপরে তার বেশভূষা কীরকম, তাকে দেখতে মনে হচ্ছে মহাকালের চণ্ডালের মতো রূপ, তার হাতে বজ্রের মশাল আর গলায় ঝুলছে কৃপান, রক্তে মাখা কৃপান। তার চুলের ঝাপট যখন দিচ্ছে তখন পৃথিবী দুলছে, আর তার হাসিতে কিন্তু চারিদিক স্তব্ধ হয়ে যাচ্ছে, আর তার ঘোড়ার খুঁড়ের শব্দে কিন্তু উল্কাপিণ্ড ছিটকে আসছে। এরপরে বলছে তার স্বরূপটা কীরকম, তার মধ্যে কি কি রয়েছে, বলছে তার চোখের মধ্যে রয়েছে 12টা সূর্য
আর তার গালের মধ্যে এসে নেমেছে তার চোখের জল, যেখানে রয়েছে সপ্ত সিন্ধু, আর তার জটার মধ্যে বসে আছে শিশু চাঁদ, সেখান থেকেই সে হাসছে আর আলো দান করছে চারিদিকে। যাই হোক, সেই রথের মধ্যে যে সারথি, সেই সারথিকে বলেছেন কালবৈশাখী ঝড়। এই কালবৈশাখী ঝড়ের হাতে রয়েছে রক্তের চাবুক, যে এসে চারিদিককে ধ্বংস করে দিবে, এবং সেই ধ্বংসের পরেই কিন্তু শান্তি বা সুন্দরের প্রতিষ্ঠা হবে, সমাজ আরও সুন্দর হবে, সভ্যতা আরও সুন্দর হবে। এই প্রলয়ের প্রয়োজনীয়তাটা কি? বলছে যে না, যে সমস্ত বিপ্লবীদেরকে বেঁধে রাখা হয়েছে বা বন্দি করে রাখা হয়েছে, তাদেরকে বলি দেওয়া হবে বলে বা তাদেরকে হত্যা করা হবে বলে, সেই সব মানুষগুলোকে কিন্তু বাঁচাতে হবে। এইখানে মহাকালের রূপ নিয়ে যখন সেখানে সিন্ধু পাড়ে গিয়ে সিংহদ্বার ধ্বংস করবে, তখনই কিন্তু এই মানুষগুলো বাঁচতে পারবে। তাই দেবতারা আজকে স্বয়ং নিজেই বলির জন্য কিন্তু নিজের জীবনকে প্রদত্ত করে দিয়েছে। সেই দেবতাদেরকে বাঁচাতে হবে, তারপরে কিন্তু ভারতবর্ষ আবারও জোটবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে সংগ্রামে অবতীর্ণ হতে পারবে। তার জন্য যে দুঃখ বেদনা আসবে, তাকে কিন্তু সাদরে আহ্বান করতে হবে, গ্রহণ করে নিতে হবে। তাই তিনি বলছেন যে প্রত্যেক সৃজনের কিন্তু বেদনা হয়, কারণ সমস্ত ধ্বংসের পরেই একটি করে সৃষ্টি হয়, আর ধ্বংসের মধ্যে কিন্তু কষ্ট থাকবে। তাই তিনি বলছেন সৃজন বেদনা সহ্য করতে হবে, কারণ সশস্ত্র বিপ্লব ছাড়া কোনোভাবেই ভারতবর্ষের এই চরমতম পরাধীনতার অন্ধকারকে দূর করে ভোর আনা কোনো মতেই সম্ভব না। তাই তিনি বলেছেন অসুন্দরকে ছেদন করে সুন্দর যারা আনতে পারবে, তারাই হচ্ছে এই প্রলয়, তারাই হচ্ছে এই মহাকাল, তারাই হচ্ছে আজকের তরুণ বিপ্লবী। তাই তাদেরকে ভয় না পেয়ে তাদেরকে সাদরে গ্রহণ করে নিতে হবে। তাই জন্য তিনি বধূদেরকে, প্রত্যেক বাড়ির বধূদেরকে আহ্বান করেছেন বা অনুরোধ করেছেন যে হাতে প্রদীপ নিয়ে সেই সব ছেলেগুলোকে বা সেই সব যোদ্ধাদেরকে বরণ করে নিতে। এই ছিল সম্পূর্ণ কবিতা। এইবার আমরা এই কবিতাটির লাইন ভিত্তিক আলোচনা করব। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখীর ঝড়। কবি সকলকে জয়ধ্বনি করতে বলছেন, ভয় করতে মানা করছেন। আর কেতন মানে হলো পতাকা, কেতন মানে পতাকা, অর্থাৎ যে নতুন দিনটা আসছে তার পতাকা কিন্তু কবি লক্ষ্য করছেন, কবি বুঝতে পারছেন। তাই সকলকে বলছেন যে এই কালবৈশাখী ঝড়কে দেখে ভয় না পেয়ে তোরা সবাই জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। আসছে এবার অনাগত, অনাগত কথার মানে যে এখনও আসেনি কিন্তু আসছে, অর্থাৎ যে আসন্ন বা যে ভাবি ভবিষ্যতে যে আসবে, অর্থাৎ সে একটা অসাধারণ সুন্দর দিনের কথা তিনি বলতে চাইছেন। যে আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল, অর্থাৎ প্রলয়ের নেশা লেগে গেছে, যেন ধ্বংসের যেন নেশা লেগে গেছে, সে নৃত্য করতে করতে আসছে। সিন্ধু পাড়ের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল। আগল কথার অর্থ কি? আগল কথার অর্থ হলো খিল, দরজার খিল। কোথাকার দরজা ভাঙবে? সিন্ধু পাড়ের সিন্ধু দ্বারে তিনি ধমক ভেঙে এই প্রলয় কিন্তু ভেঙে দিবে সেখানকার দরজা। মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চণ্ডরূপে ধূম্রধূপে, বলছেন যে মৃত্যুর যেন অন্ধকূপ সেখানে, যেখান থেকে উঠে আসবেন মহাকাল চণ্ডালের রূপ নিয়ে, আর তাকে দেখে মনে হবে চারিদিকে শুধু ধোয়া ধোয়া, ধূম্র কথার অর্থ ধোয়া। বজ্রশিখার মশাল জেলে, যেভাবে বলেছিলাম তার হাতে থাকবে বজ্রশিখার মশাল, আর তাকে দেখে মনে হবে খুব ভয়ঙ্কর। এই ক্ষেত্রে শর্ট কোশ্চেন খুব আসে যে বজ্রশিখার মশাল জেলে কে আসবে? সে হচ্ছে ভয়ঙ্কর। ওরে ওই হাসছে ভয়ঙ্কর, এবার ভয়ঙ্কর অর্থাৎ সেই প্রলয় কিন্তু হাসছে, সেটা দেখে কবি বলছেন সবাই মিলে এবার তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ঝামর তাহার, ঝামর কথার অর্থ হচ্ছে কি? এক ধরনের ঝামা জাতীয় রং, অর্থাৎ ধূসর রং। ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দোলায়। আসলে শিবের চুল তো জটার মতো, ততটা তো একেবারে ভীষণ ঘন কালো বা অন্য কোনো রং নাই, সেটা প্রায় রং বিবর্ণ হয়ে এসছে, ধূসর। তাই বলছে সেই ঝামর যে চুলগুলো তার দোলায় কিন্তু ঝাপটা মেরে আকাশকে দুলিয়ে ছাড়ছে। সর্বনাশী জ্বালামুখী ধূমকেতু তার চামর ধুলায়। আসলে কবি এখানে সরাসরিভাবে এই প্রলয়ের দেবতাকে বা মহাকালকে কিন্তু ধ্বংসের দেবতা হিসেবে দেখাতে চেয়েছেন। তাই বলছে এ হচ্ছে সর্বনাশা, এই পাগলের মতো চারদিকে সর্বনাশ করবে, ধূমকেতুর মতো একদম অনিশ্চিত যে বিষয়টি হঠাৎ করে দেখা দেবে, ধ্বংস করে দিয়ে বেরিয়ে যাবে, সেইভাবে সে কিন্তু করছে। আর চামর কথার অর্থ কি? চামর কথার হচ্ছে চমড়ি গাইয়ের লেজ দিয়ে তৈরি পাখা। আসলে আমরা তো দেখি বিভিন্ন মন্দির মসজিদে কিন্তু এই ধরনের চামর থাকে, পাখা থাকে, যেগুলোর দ্বারা আহ্বান করা হয়। অর্থাৎ আমরা সেই প্রলয়কে কিন্তু এখনো পর্যন্ত আহ্বান জানিয়ে যাচ্ছি, তাকে জানাচ্ছি যেন সে ভয়ঙ্কর রূপ নিয়ে আবারও ফিরে আসে। বিশ্ব পাতার, এখানে পাতা বলতে সম্ভবত পিতা, বিশ্ব পিতাকে তুলনা করেছেন, যেহেতু আমরা জানি মহাকাল হচ্ছে বিশ্বপিতা। তার বক্ষে কোলে রক্ত তাহার কৃপাঞ্ঝলে দোদুল দোলে।
আমরা বলেছিলাম যে তার বুকের মধ্যে বা তার বুকের মধ্যে কিন্তু দুলবে একটি রক্তমাখা কৃপাণ। আর অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর, চরাচর শব্দের অর্থ হলো সমগ্র পৃথিবী, সারা পৃথিবী কিন্তু তার হাসির আওয়াজে কিন্তু চুপ হয়ে গেছে, স্তব্ধ হয়ে গেছে ভয়ে। ওরে ওই স্তব্ধ চরাচর তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, দ্বাদশ রবির বহ্নি জ্বালা কাকে বলে? আসলে 12টি সূর্যের যে আগুন সেটা জ্বলছে তার নয়ন কোটায়, দিগন্তরের কাঁদন লুটায়, পিঙ্গল তার ত্রস্ত জটায়। তার যে জটা, সেই জটার মধ্যে থেকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে তার যে বিবর্ণ রং, সেই বিবর্ণ রং আর সারা ভারতবর্ষীর যে কান্নার চোখের জল, সব যেন তার চোখের জল হয়ে বেরিয়ে আসছে। বিন্দু তাহার নয়ন জলে, তার চোখের বিন্দু বিন্দু জলের কণা কিন্তু এবার নেমে আসছে। সপ্ত মহাসিন্ধু দোলে কপল তোলে, কপল কথার অর্থ গাল, গালের মধ্যে যখন সেই চোখের জল এসে পড়েছে তখন তা দেখে মনে হচ্ছে কবি যে সেখানে যেন সপ্ত মহাসিন্ধুর 7টা মহান সমুদ্র কিন্তু সেইখানে দোল খাচ্ছে। বিশ্বমায়ের আসন তারই বিপুল বাহুর পর। আসলে এই মানুষগুলোর বা এই তরুণ বিপ্লবীর হাতেই কিন্তু সারা দেশ মাতার কিন্তু সম্মান রক্ষা করবে। বা আমরা তো জানি যে এই দেবতাই হচ্ছে সৃষ্টি করে, যিনি ধ্বংস করছেন তিনি আবার সৃষ্টি করছেন। তাই মহাকালের হাতেই কিন্তু সম্পূর্ণ বিশ্ব মায়ের কিন্তু সম্মান রয়েছে। তেমনি আজকের তরুণ বিপ্লবীদের হাতেই কিন্তু সারা পরাধীন ভারতবর্ষের স্বাধীনতা কিন্তু রয়েছে। হাঁকে ওই জয় প্রলয়ঙ্কর। এবার ওই প্রলয় বা ওই তরুণ বিপ্লবীরা কিভাবে চিৎকার করবে? জয় প্রলয়ঙ্কর বলে। আর সেটা শুনে আমরা সবাই, ভারতবাসীরা সবাই কি করব? তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। মাভৈ, মাভৈ, মাভৈ শব্দের অর্থ বলেছিলাম ভয় করো না। তাই ভয় না করে জগৎ জুড়ে প্রলয় এবার ঘনিয়ে আসে, জড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকোনো ওই বিনাশে। কবি বলছেন তোমরা ভয় করবে না কেউ, কারণ এটা আমাদের কোনো ক্ষতি করবে না, আমাদের দেশের ভালোর জন্য করবে। কিন্তু আমাদের দেশে যে সমস্ত জড়া বা মরা বা মুমূর্ষু অর্থাৎ প্রায় মৃতপ্রায় যে বিষয়গুলো, সেই সব কিছুকে ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি হবে। এবার মহা নিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে। বলছে এবার কিন্তু মহান রাত্রি বা গভীর রাত্রির পরে যে ভোর আসবে, যে উষা আসবে, সেটা কিন্তু অরুণ হেসে, অর্থাৎ একটা নতুন সূর্য কিন্তু হাসতে হাসতে আসবে, অথচ তার সারা শরীরে কিন্তু করুণ ছেয়ে থাকবে। কারণ আমরা তো জানি সমস্ত ধ্বংস শেষ হলে একটা সুন্দর নতুন কিছু সৃষ্টি হয়, কিন্তু সেই সৃষ্টির পেছনে তো অনেক কিছু অবদান থাকে, অনেক কিছু হারিয়ে ফেলা থাকে। যেমন আজকের এই পরিস্থিতি দাঁড়িয়েছে বিভিন্ন দুর্যোগের মধ্যে, বিভিন্ন দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, এর মধ্যে দিয়ে আমরা যে দিনগুলোকে অতিবাহিত করছি, এক সময় হয়তো ভালো দিন আসবে, কিন্তু এই দিনগুলো তো আমাদের স্মৃতিতে থেকে যাবে। সেই স্মৃতি নিয়ে নতুন দিনকে আমাদেরকে স্বাগত জানাতে হবে। তাই সেই দিনটাকে বলা হচ্ছে করুণের দিন। করুণ দিন নিয়ে কিন্তু হাসতে হাসতে আমরা আবার নতুন দিনকে শুরু করব। কিন্তু সেই সময় কি দেখছেন? দিগম্বরের জটায় হাসে শিশু চাঁদের কর। দিগম্বর বলতে শিব ঠাকুরের কথা বলা হচ্ছে। শিবের জটার মধ্যে কে বসে আছে? শিশু চাঁদ। আর তার কর মানে হচ্ছে কিরণ, শিশু চাঁদের কিরণ চারিদিকে ছড়িয়ে পড়ছে। কারণ সেই চাঁদ জানে যে এই প্রলয়ের পরে কিন্তু একটা সুন্দর পৃথিবী বা সুন্দর ভারতবর্ষ কিন্তু নতুন করে রূপদান পাবে বা নতুন করে জন্ম নেবে। তাই এই আলো সে কিন্তু ছড়িয়ে দিতে চাইছে। তাই বলছে আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এরপরে আবার কবি বলছেন ওই সে মহাকাল সারথি রক্ত তড়িৎ চাবুকা হানে। অর্থাৎ মহাকালের যে সারথি, অর্থাৎ সেই কালবৈশাখী ঝড়, সে কিন্তু রক্তে জড়ানো চাবুকটা জোরে জোরে মারছে। কাকে? সময়ের গায়ে। সময়কে এখানে কিন্তু ঘোড়ার সাথে তুলনা করা হয়েছে। রনিয়ে ওঠে অর্থাৎ চিৎকার করে উঠছে। হ্রেষার কাঁদন, হ্রেষা মানে অশ্বের শব্দ বা অশ্বের ডাক বা ঘোড়ার ডাক, ঘোড়া কিন্তু কাঁপছে। বজ্রগানে ঝড় তুফানে, চারিদিকে বজ্র পড়ছে আর ঝড় তুফান হচ্ছে, তার মধ্যে কিন্তু ঘোড়ার ডাক শোনা যাচ্ছে। খুঁড়ের দাপট, ফলে আরও দ্রুত বেগে ঘোড়া ছুটছে। অর্থাৎ এই প্রলয়ে তরুণ বিপ্লবীদেরকে অনেক আঘাত করা সত্ত্বেও তারা কিন্তু ভীষণভাবে ছুটতে থাকছে। এই ছুটতে ছুটতে তারা কি করছে? তাদের খুঁড়ের দাপটে তারাই কিন্তু আগুন লাগছে এবং তারাই ধাক্কা লেগে উল্কা ছুটছে। নীল খিলানে, নীল বলতে এখানে নীল পৃথিবীর কথা বোঝানো হচ্ছে, যদিও খিলান মানে হচ্ছে স্তম্ভ, কিন্তু আসলে নীল পৃথিবীর কথা বোঝানো হচ্ছে যে এই গোটা পৃথিবীর মধ্যে একটি পরিবর্তন আসবে। গগনতলে নীল খিলানে, এই আকাশের নিচে কিন্তু নীল পৃথিবীর বুকে কিন্তু পরিবর্তন আসবে। অন্ধকারার বন্ধকূপে দেবতা বাঁধা যজ্ঞজূপে পাষাণ স্তূপে। অর্থাৎ সেই কারাগারে যারা আটকে আছে তারা হচ্ছে আসলে আমাদের প্রধান দেবতা। সেই দেবতাগুলোকেই যজ্ঞজূপে, যজ্ঞে বলিদান দেওয়ার জন্য যে বলির কাঠ রাখা হয় সেইখানে কিন্তু তারা বাধা আছে।
তাদেরকে কিন্তু রক্ষা করতে হবে। এই তোরে তার আসার সময় ওই রথ ঘর ঘর, এবার কিন্তু তাদের সবাইকে মুক্তি দিয়ে তাদের হাত ধরেই কিন্তু ভারতবর্ষে স্বাধীনতা আনার সময় হয়েছে। তাই বলছেন, শোনা যায় ওই রথ ঘর ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ধ্বংস দেখে ভয় কেন তোর, প্রলয় নূতন সৃজন বেদন। বলছে ধ্বংস দেখে তো ভয় করার কারণ না, কারণ এই ধ্বংস আমাদের কল্যাণের জন্য, ভারতবর্ষের ভাবি ভারতবর্ষের একটা কল্যাণকর পরিস্থিতি তৈরি করার জন্য কিন্তু এই প্রলয়ের দরকার। তাই প্রলয় কিন্তু নতুন করে সৃজন করবে, কিন্তু সেই সৃজনে বেদনা থাকবে, সেটাও কিন্তু মানতে হবে। আসছে নবীন, নতুন যে দিনটা আসছে সেটা কিন্তু জীবনহারা অসুন্দরে করতে ছেদন। যে দিনটা আসবে সেই দিনটা কিন্তু অসুন্দর দিনগুলোকে, খারাপ দিনগুলোকে ধ্বংস করার জন্যই আসবে। তাই সে এমন কেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে, মধুর হেসে। বলছে যতই প্রলয় ঘটাতে ঘটাতে আসুক, তবু তার মুখে একটা সুন্দর হাসি আছে। এই হাসি আছে কারণ সে জানে নতুন একটা দিন আসছে। ভেঙে আবার গড়তে জানে সে চিরসুন্দর। চিরসুন্দর বলতে এখানে প্রলয় তথা মহাকালের কথা বলা হয়েছে, বা এই তরুণ বিপ্লবীদের কথা বলা হয়েছে, যারা কিন্তু নতুন করে গড়তে পারবে, যেখানে ধ্বংস করবে সেখানেই আবার নতুন করে গড়বে। তাই তাদেরকে চিরসুন্দর বলা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই ভাঙা গড়া খেলা জেতার কিসের তবে ঠর। বলছে যে পৃথিবীতে সব কিছুই তো ওঠাপড়া লেগে থাকে, ভাঙা আর গড়া চলতে থাকে। তাহলে যেখানে ভাঙা গড়ার খেলাটা আমাদের মহাকাল বা সময় দেবতা করছে, বা প্রলয় দেবতা করতে চাইছে, তাতে এত ভয় কিসের। তোরা সব জয়ধ্বনি কর, বধূরা প্রদীপ তুলে ধর। অর্থাৎ গৃহের যত বধূ তারা যেন ভয় না পেয়ে সবাই হাতে প্রদীপ তুলে নেয়, আর এই প্রলয়কে, এই তরুণ বিপ্লবীদেরকে, নতুন একটা ভয়ঙ্কর দিনকে যেন তারা সহজেই স্বাগত জানায়, তারা যেন বরণ করে নেয়। তাই জন্য তিনি বলছেন, কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে সুন্দর। বলছে যে আসছে সে কিন্তু আসলে সুন্দর, কিন্তু সে ভয়ঙ্করের বেশ নিয়ে আসছে। তাই তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। এই আজকের এই আলোচনা থেকে যদি কেউ কোনো প্রকারে এতটুকুও সাহায্য পেয়ে থাকো, তাহলে আমি আমার এই পরিশ্রমকে সার্থক বলে মনে করব। এবং যদি কারো এই বিষয়ে কোনো সমস্যা থাকে, কোথাও কোনো প্রশ্ন বা কোথাও কোনো কথা বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্ট করবে, অবশ্যই আমি সে বিষয়ে উত্তর দেব। ধন্যবাদ, ভালো থাকবে।